আমি মাফ চাই, আমি ভুল করছি, আমি অন্যায় করছি। কিছুদিনের মধ্যে আমি ডিভোর্স পেপার উইথড্র করে ফেলবো। আমার হাজবেন্ডের মতো আমার বাচ্চাদেরকে কেউ আদর করবে না। আমি তোমার কাছে একটাই রিকোয়েস্ট করি, তুমি আমাকে একটু মানসিকভাবে শান্তি দিও, আর কিছু লাগবে না আমার। আমার বিয়ে হয়েছিল 2012 সালে, পারিবারিকভাবেই হয়েছিল। আমার হাজবেন্ড ছিল ঢাকার বাইরে জব করতো, আমি আমার আম্মার কাছে থাকতাম। আমি ঢাকাতে তখন পড়াশোনা করি। সে আসতে পারতো না, ওষুধ কোম্পানিতে জবটা মেনলি সহজে তো খুব একটা সময় পায় না। তারপরে আমি বললাম যে আমি চাঁদপুরে যাব, তো বললো আচ্ছা ঠিক আছে। 15 সালে গেলাম চাঁদপুরে। এই প্রথম তার সাথে আমার কিন্তু থাকা। ছোটখাটো বিষয়গুলো নিয়ে না খুব রাফ বিহেভ করতো। আমি যেমন একটু সফট হার্টেড মানুষ, সে ছিল একটু বদমেজাজি টাইপের। আমার ব্যাগ থেকে একটু যদি পানি পড়ছে, একটা পানির বোতল কাত হয়ে সবার সামনে চিৎকার চেঁচামেচি করে রাস্তায় অপমান করতো। আমি খুব কান্নাকাটি করতাম। 3-4 মাস পরে আমি কনসিভ করলাম। 4 মাস পরে আমার ঢাকাতে চলে আসতে হয়েছে। তো যেদিন ঢাকাতে আসবো, কোনো একটা কালক্রমে একটুখানি আমার একটু পাটা একটু তার গায়ে লাগছে। সে কি করলো, হাতে একটা এত বড় একটা মশা মারার ব্যাট ছিল, সেটা দিয়ে আমাকে এই সাইডটা পুরো অবশ করে ফেলছে। ওটা ভেঙে টুকরো টুকরো করে ফেলছে, একদম গুঁড়া গুঁড়া। তো এই জিনিসগুলো খুব হার্ড। সেদিন 2 পা দিয়ে হাঁটতে পারি না। আসছি ঢাকাতে, খুব কষ্ট হয়েছে। সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে। সে মাফ চাইছে, এই জন্য সে আমার পা ধরে মাফ চাইছে। আমি এই কথাটা আজ পর্যন্ত আমার মা বাবাকেও বলিনি। তারপরে যে বেবি হইলো, এইভাবে সেইভাবে দিনকাল যাচ্ছে তো যাচ্ছে। এদিকে আমি বাচ্চা নিয়ে মার বাসায় আসছি, পড়াশোনা মাস্টার্স কমপ্লিট করলাম। তাকে বললাম তুমি ছুটি নিয়ে আসো 2 দিনের জন্য, বলতেছে আসছি। সে অর্ধেক রাস্তায় এসে আবার তাকে ব্যাক করতে হয়েছে, তার ছুটিটা মঞ্জুর হয়নি, ক্যান্সেল হয়ে গেছে। খুব জিদ লাগছে, কাউকে জানান, ইভেন তাকেও আমি জানাইনি। আমি বনানীতে তাদের হেড অফিসে গেছি, ওইখানে বড় একজন স্যার ছিল, ওনার সাথে আমি কথা বলছি। এই প্রবলেমগুলো 10 দিনের মধ্যে তাকে ট্রান্সফার দিয়ে ঢাকা চলে আসছে সে। যাই হোক, তারপরে বসুন্ধরাতে একটা ভালো একটা ফ্ল্যাট দেখে আমরা সেখানে উঠে গেলাম। তখন আমি আবার কনসিভ করি সেকেন্ড টাইম। তখন তাদের সবার একটা কথা, ছেলে হইতে হবে, ছেলে হইতেই হবে। যখন আমার সিজার হইলো, সবার একই কথা, মেয়ে কেন হইছে, ছেলে কেন হইলো না, বংশের বাতি নাই, বংশের কুপি নাই। এই যে শুরু হইলো আমাকে মেন্টাল একটা টর্চার। এমন কোনো মানুষ নাই ওই ফ্যামিলির, আমার হাজবেন্ড থেকে শুরু করে সবাই। তো একটা সময় দেখলাম তার টর্চার মাত্রাটা খুবই বেড়ে গেছে। সে আমাদের সাথে কথা বলে না, জিজ্ঞেস করে না, আমার ভালো মন্দ খবর নেয় না, বাচ্চাদের খোঁজ খবর নেয় না। আমি অসুস্থ হইলে বাচ্চাদের সহ আমার বাবার বাড়িতে পাঠায় দেয়, খোঁজ খবরও নিত না কখনো। এমনও সময় যায় সে বছরের পর বছর আমার বিছানা পর্যন্ত আলাদা ছিল তার সাথে। 1 দিন 2 দিন এরকম করতে করতে প্রায় 3.5 বছর চলে গেছে। আমাদের প্রতি আর কোনো আগ্রহ নাই, কোনো কিচ্ছু না। এতটা খারাপ ব্যবহার, এতটা কিছু থেকে কিছু হলে আমাকে মারধর করে। কথায় কথায় বাসা থেকে বের হয়ে চলে যাও মানুষজনের সামনে। বাচ্চা দুটো নিয়ে একটা সিএনজি নিয়ে চলে আসতাম বাসায়, আবার এসে সে নিয়ে যাইতো। গত 5টা বছরে কতবার আমি চলে আসছি, কতবার সে এসে মাফ চেয়েছে, যাই আবার নিয়ে যায়। করতে করতে একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে কোনোভাবে কমতেছে না আমার উপরে টর্চারের মাত্রাটা। ভালো ব্যবহার তো দূরে থাক, স্বামী জিনিসটা কি সেটাই ভুলে গেছি। ভালো একটা কাপড় চোপড় বা কিছু একটা হাত খরচ সেটাও দেয় না, অথচ সে ভালো একটা স্যালারি পায়। আমরা যদিও জানি না সেই স্যালারিটা কত বা কি। এভাবে কাটতে 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 একটা সময় তার প্রতি আমারই একটা বিতৃষ্ণা চলে আসছে। সে তো আমার কাছ থেকে বিচ্ছিন্ন প্রায় 4-5 বছর যাবতী। তার সাথে তো আমার ভালো কোনো সম্পর্ক নাই, ভালো কোনো মুহূর্ত না, কোনো কিছুই আর নাই। আমাদের সাথে এসে ঘুমাইতো না, বাচ্চাদেরকে সময় দিত না। এরকম করতে করতে একটা দূরত্ব হয়ে গেছে, বিশাল একটা দূরত্ব হয়ে গেছে গত 4-5 বছরের মধ্যে। এর মধ্যে আমি ফেসবুকে বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে গেছি। তো এর মধ্যে একটা ফ্রেন্ড আমাকে মেসেজ দিল। সে হয়তো শুনতো আমার বান্ধবীদের কাছ থেকে, শুনে তারও একটা খারাপ লাগা, সেই ছেলেটা তার একটা খারাপ লাগা কাজ করছে যে একটা মানুষ এইভাবে নির্যাতিত হচ্ছে বছরের পর বছর। কেন পারে না একটা মানুষ মানুষকে ভালো রাখতে? তো 1 দিন 2 দিন কথা বলা, সংসার চলছে, এদিকে আপনার এই ফ্রেন্ডের সাথে আপনার যোগাযোগ বাড়ছে। হ্যাঁ, এর মধ্যে তো হাজবেন্ড এইরকম 2 দিন পর পর ঘর থেকে বের করে দেয়, শুরু করে বাচ্চা দুটো সহ বাবার বাসায় পাঠায় দেয়। তো বাবার বাসায় যখন যাইতাম তখন রাতে ঘুম আসতো না, কান্নাকাটি করতাম। তখন হয়তো সে মেসেজ দিত বা ফোন দিলে টুকটাক কথা হইতো, জাস্ট নর্মাল কথাবার্তা। সে খুব ভালো গান পারে, সে একটু গান টান শোনাইতো, জাস্ট এইটুকি। তো এরকম করতে করতে একটা পর্যায়ে দেখলাম যে না, একটা ভালো লাগা কাজ করছে। আসলেও তো ভালো লাগা, কারণ আমার তো তার সাথে, আমার হাজবেন্ডের সাথে বিশাল একটা ডিস্টেন্স, প্রায় 4 বছরের একটা ডিস্টেন্স হয়ে গেছে। তার সাথে আমার ফেসবুকে প্রায় তখন 2.5 বছর যাবত যোগাযোগ। তখন সে আমাকে প্রপোজাল দিছে যে তুমি যদি রাজি থাকো, হ্যাঁ, তোমার যদি এখানে কোনো বেশি কোনো কষ্ট হয়, ঝামেলা হয়, তুমি আমার কাছে নির্দ্বিধায় আসতে পারো, আমি তোমাকে বিয়ে করব। ইমোশনাল যত ব্ল্যাকমেল করা যায় ওই পরিস্থিতিতে, না সে আমাকে ছাড়া বাঁচবে না, হাতে এখানে আমার নাম লিখছে। হ্যাঁ, এর মধ্যে আমার হাজবেন্ডের সাথে বিশাল একটা ঝামেলা, এই সেই ঝামেলা করে
পরে আমি বলছি যে না, এবার আমি একটু আলাদা থাকি। সেও আমাকে প্রতিশ্রুতি দিছে, তুমি টেনশন করো না, ও যখন তোমাকে এত করে, এত টর্চার করে। সেকেন্ড প্রেমিক যে, ওর ভরসায় কি স্বামীর সংসারটা ছেড়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ, তখন অনেকটা ছেড়ে গেছি ওর ভরসাতেই। তারপরে যখন চলে গেলাম ওইখানে, তো ওইখানে গিয়ে তো আমি অথই সাগরে ভাসতেছি ওই মুহূর্তে। তখন তো আমার ইনকাম কোনো সোর্স নাই, আমার চলার কোনোই নেই, দুটো বাচ্চা নিয়ে কি করব দিশা খুঁজে পাচ্ছিলাম না। ও তো এদিকে পাগলামি করতেছে, আমি সংসারে যেন না যাই, এটা সেটা এইভাবে সেইভাবে। হ্যাঁ, দ্বিতীয় জন তখন খুব প্যারা দেওয়া শুরু করে দিছে। ইভেন এমনও সময় গেছে, আমি যদি রাতে একটু ঘুমায় গেছি, সে লাইনে রাখবে, আমার নিঃশ্বাসের শব্দটা তার শুনতে হবে। সারা রাত সে মোবাইলে থাকতো, হ্যাঁ আমি ঘুমাইতাম। তো স্বাভাবিকভাবে এইরকম পাগলামি করলে আমি না, এটা যে কোনো একটা মানুষ না, মানে এইরকম একটা পরিস্থিতিতে সে একটু উইক হয়ে যাবে তার প্রতি। তারপরে তো ফেসবুকে গ্রুপে আমাদের আরেকটা বান্ধবী ছিল, ইনবক্সে নক দিল, এক কথায় দুই কথায় জানতে পারলাম একটা সময় গিয়ে আমার সাথে চলাকালীন তার ওই মেয়ের সাথে একটা ভালো একটা রিলেশন হয়ে গেছে। যার ভরসায় আপনি নিজের স্বামীর সংসার ছেড়ে এসেছেন, সে আরেক জায়গায় ইনভলভ হয়ে গেছে। এই পরিস্থিতি কাটাইতে না কাটাইতে আমি আবার শুনতে পারলাম যে তার একটা 14 বছরের মেয়ে আছে। ওর বাসা থেকে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে আমাকে খুব বকাঝকা করছে ওর ওয়াইফ। আমিও আর কিছু করতে পারতেছি না, আমিও কেন যেন একটু উইক হয়ে গেছি। হ্যাঁ, আসলে উইক হয়ে গেছি তখন, অস্বীকার তো আমি করব না। আমার দুর্বলতা ছিল বিধায় তো সেই সুযোগগুলো নিছে বারবার। তখন সে আমাকে বলতেছে যে এই অবস্থা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, এই সেই। তো আমি বলছি তুমি তোমার সংসার নিয়ে ভালো থাকো, বাচ্চা কাচ্চা নিয়ে থাকো, আমি আমার মতো থাকি, আমরা ভালো ফ্রেন্ড হিসেবে থাকি। না, ও কি করলো, তুমি সংসারে ফেরত যাবা, কিভাবে যাও দেখবো। আমাদের যত ভিডিও ফোনের কথাবার্তা যত যা ছিল সব আমার হাজবেন্ডকে পাঠাইছে। ওইদিকে আমার মাকে ফোন দিচ্ছে, ওইদিকে আমার খালাতো ভাই, আমার ফ্রেন্ড লিস্টে আমার যত মানে ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন ছিল সবাইকে সে ফোন দিয়ে উল্টাপাল্টা। আমি ওর জন্য আমার বউকে ছেড়ে দিছি, আমার জন্য নাকি সে বউ ছেড়ে দিছে, এমন ভাবে ম্যানিপুলেট করে ফেলছে। আমি জানি না, আমি কারো দোষ দিন, আমার নিজের দোষ, সব আমার নিজের দোষ, আমি স্বীকার করি। সে কথার মার পেছে আবার আমাকে ঘুরাই ফেলছে। যখন দেখতেছি যে আসলে সে তো দায়িত্ব নেয় না, আমার বাচ্চাদের যেভাবে বলছিল আসলে তো সে ওই রকম না, সে তার বউ বাচ্চা ঠিক রাখতেছে। আপনার প্রেমিক? হ্যাঁ। তখন যখন তাকে বললাম যে এখন কি করবা, বলে তুমি কাগজ পাঠায় দাও। হ্যাঁ, ওই দিক থেকে সে বলতেছে সুইসাইড করবে যদি আমি ডিভোর্সের কাগজ পাঠাই। এই স্বামী বলতেছে, স্বামী যোগাযোগ করছে। হ্যাঁ, সে ভুল বুঝতে পারতেছে, সে মাফ চাইছে, আইসা আমার পায়েও ধরছে। ওইদিকে তার সাথে আমার যোগাযোগ কমে গেছে, তার সাথে যোগাযোগ, সে তো খরচ দেয় না, আমার কোনো ভরণ কিচ্ছু করে না, স্বামীর সাথে যোগাযোগ বন্ধ, টোটালি বন্ধ। এই বিষয়গুলো নিয়ে কাগজটা করে রাখছি, কাগজটা দেই নেই কেন, ওই যে সুইসাইড করবে বলছে। প্রেমিকের উপর নির্ভর করে আছেন, প্রেমিক খরচ দিচ্ছে না, কিচ্ছু দিচ্ছে না, সে আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না। তার বউ তার বাসায় আছে, অথচ আমাকে শোনাইতেছে তার বউ তার বাসায় নেই। আমি দেখতেছি বিভিন্ন জায়গায়। আলটিমেটলি সে আপনাকে এতদিন ধরে আশা দিয়ে রাখছে। হ্যাঁ, এখনো আশা দিয়ে যাচ্ছে। আচ্ছা, আর আপনার স্বামী বর্তমানে কি অবস্থা? আপনার স্বামী? আমি কাগজ পাঠিয়ে দিছি। আমার হাজবেন্ড যখন আমাকে এগুলো নিয়ে খুব পেরেশানি করতেছে দিনের পর দিন, রাতের পর রাত, সেও পাগলের মতো হয়ে গেছে, সে খুব অসহায়ের মতো হয়ে গেছে। সে আমাকে খুব থ্রেট করছে, এই করছে সেই করছে। আমি যখন দুই দিকের প্রেশার যখন আর নিতে পারিনি, আমি তাকে কাগজটা পাঠিয়ে দিচ্ছি যে আমি একটু শান্তি চাই, একটা দিক তো আমি অন্তত একটু শান্তি চাই। আর কতদিন হলো আপনি ডিভোর্স পাঠিয়েছেন? 1 মাসের বেশি হয়েছে। বাচ্চাগুলো এখন কোথায়? আমার কাছে, আমি বাচ্চা নিয়ে আসছি। কিছুদিনের মধ্যে আমি ডিভোর্স পেপার উইথড্র করে ফেলবো। আমি তোমার কাছে একটাই রিকোয়েস্ট করি, তুমি আমাকে একটু মানসিকভাবে শান্তি দিও, আর কিছু লাগবে না আমার। আমি মাফ চাই, আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি আমার সংসারে ফেরত যেতে চাই, আর ভুল হবে না। আমার হাজবেন্ডের মতো আমার বাচ্চাদেরকে কেউ আদর করবে না, কেউ বুঝবে। আমি তার কাছে যাবো। সে আমাকে এভাবেও বলছে যে তুমি শুধু কাগজটা উইথড্র করো, তুমি যেখানে থাকবা আমি আমার বাচ্চাদের সহ তোমার সম্পূর্ণ খরচ দিব, আমি যা ভুল করছি, তোমাদের সাথে অন্যায় করছি, তুমি ওইখানে অন্তত যাইও না। তোমার কাছে একটাই রিকোয়েস্ট, ছেলের কাছে যাইও না। ও আমার মেয়েদেরকে বাঁচতে দিবে না, তোমাকে কোনোদিন শান্তি দিবে না, তুমি কোনোদিন শান্তি পাবা না। আপনি তো সবার সামনে কথা দিলেন যে এই চ্যাপ্টার ক্লোজ এবং আপনার স্বামীর সংসারে আপনি ফেরত যাবেন, তাই তো? ইনশাআল্লাহ।